মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। হুজুর, এবার অনুমতি দিন, আমি ফিরে যাই আমার দেশে, আমার বাগদাদে। চোখ বুজে পূর্ব দিকে চলুন হুজুর। আমি বলছি, এমন দেশে নিয়ে যাব যে সেখানে মাটি পর্যন্ত সোনার দামে বিক্রি হবে। এই কে তুমি? আর এখানে কি মতলবে? ঘোড়া চুরি করতে এসছো নাকি? হ্যাঁ, আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন সওদাগর সিন্দবাদের প্রথম অভিযান। দশম পর্বে বেগম শেহরাজাদ শুরু করেছেন সওদাগর সিন্দবাদের প্রথম অভিযানের কাহিনী। সিন্দবাদ তাঁর প্রথম পসরা নিয়ে চলেছেন সওদা করতে। যাত্রাপথে সমুদ্রের মধ্যে গজিয়ে ওঠা এক ছোট্ট দ্বীপে নামেন সিন্দবাদ ও তাঁর সহযাত্রীরা। হঠাৎ সেই দ্বীপ নড়ে ওঠে, সকলে ছোটে জাহাজের দিকে। দশম রজনীতে এটুকু বলেই থামতে হয় বেগম শেহরাজাদকে। রাত শেষে ভোর হয়ে যায়। একাদশ রজনীতে গল্পের আসরে সুলতান শাহরিয়ার বেগমকে ধরিয়ে দেন গল্পটা। হ্যাঁ বেগম শেহরাজাদ, তোমার সওদাগর সিন্দবাদ তো বিপদ বুঝে ছোটে জাহাজের দিকে। ততক্ষণে বাকিরা পৌঁছে গেছে জাহাজের কাছে। জাহাজ থেকে দড়ির মই ফেলা হয়েছে। কিন্তু জাহাপানা, সকলে কিন্তু জাহাজের কাছে পৌঁছতে পারেনি। জাহাজটাও তো দূরে সরে যাচ্ছিল। জাহাজটা দূরে সরে যাচ্ছিল নাকি দ্বীপটা জাহাজের থেকে সরে যাচ্ছিল, সেটা বোঝার সময় কোথায় তখন সিন্দবাদের? সে তো তার প্রাণ বাঁচাতে ছুটছে। দ্বীপ দূরে সরে যাচ্ছে? জাদু নাকি? হ্যাঁ, এক যদি দ্বীপটা ভাসমান দ্বীপ হয়, কিন্তু কিন্তু এমন দ্বীপ মানে এত বড় ভাসমান দ্বীপের কথা তো শুনিনি কোনোদিন। তাছাড়া ভাসমান দ্বীপে বড় বড় গাছ হবে কি করে? তাও আবার নারকোল গাছ। সে গাছের শেকড় তো মাটির অনেক গভীরে যায়। এই দুনিয়ায় কতই না আশ্চর্য আছে হুজুর। ভাসমান দ্বীপ থাকলে ক্ষতি কি? হ্যাঁ, অন্তত তোমার কাহিনীর কোনো ক্ষতি নেই, বরং লাভই লাভ। কিন্তু হুজুর, এটা কিন্তু ভাসমান দ্বীপ ছিল না। তাহলে তাহলে কি ছিল ওটা? একটা তিমি মাছ। তিমি মাছ? বহুদিন ধরে একটা তিমি মাছ সমুদ্রের ওপর ঘুমোচ্ছিল। তার পিঠে পলি জমে জমে তৈরি হয়েছিল এই দ্বীপ, এবং তাতে গাছগাছালিও গজিয়ে উঠেছিল দিব্যি, এবং তাতে ফুল ফলও হতো। হাসালে বেগম, একটা তিমির পিঠে পলি পড়ে পড়ে দ্বীপের মতো হতে কতদিন কত বছর লাগবে ভাবতে পারছো? তার উপর আবার নারকোল গাছ। এ অসম্ভব। যুক্তিতথ্যের আধারে বিচার করলে তো সত্যিই অসম্ভব, কিন্তু গল্পের খাতিরে মেনে নিতে ক্ষতি কি? হ্যাঁ, তা কিছু নেই বটে। তো তো সিন্দবাদ কি করলো? জাহাজটা যখন নাগালের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই লাফ দিয়ে প্রায় উড়ে গিয়ে একটা মইয়ের প্রান্ত ধরে ফেললো। আর তারপর মইটা বেয়ে হ্যাচড় প্যাচড় করে উঠলো জাহাজে। তারপর কি হলো বেগম? আপনার কল্পনাটি সত্যি ভালো হুজুর, কিন্তু গোস্তাকি মাফ জাহাপানা। সিন্দবাদ তো জাহাজে উঠতে পারল না। সে কি বেগম? গল্পের নায়ক সিন্দবাদ, সে বেঁচে না থাকলে গল্প এগোবে কি করে? জাহাজে উঠতে না পারলে বাঁচবে না এমন তো কোনো কথা নেই হুজুর। তাহলে আর কি করে বাঁচবে? আপা, গল্পটা কি ঠিক করে বলবে, নাকি জাহাপানার সঙ্গে তর্ক করেই রাতটা কাটিয়ে দেবে? হ্যাঁ বেগম, তুমি বলো, আমি বরং শুনি। দুনিয়াজাদ বিরক্ত হচ্ছে। জি হুজুর। জাহাজ তো সিন্দবাদের নাগালের বাইরে চলে যায়। ছুটতে ছুটতে সে যখন পানির ধারে পৌঁছয়,
ততক্ষণে জাহাজের মইও উঠিয়ে নেওয়া হয়েছে। তার মতো আরও যারা জাহাজে উঠতে পারেনি তারা হাহাকার করছে, হাত নাড়িয়ে ডাকছে, কিন্তু কে শোনে কার কথা? কাপ্তান তখন জাহাজ নিয়ে কতক্ষণে পালাবে সেই চেষ্টায় ব্যস্ত। কে পড়ে রইল আর কে উঠতে পারল সেদিকে তার খেয়াল নেই। সিনবাদ পানির ধারে দাঁড়িয়ে অসহায়ের মতো দেখতে থাকে জাহাজটাকে। জাহাজটা ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। সিনবাদের হাত পা ভয়ে অসাড় হয়ে পড়ে। মৃত্যুকে এর আগে এত কাছ থেকে দেখেনি সে কোনোদিন। যারা জাহাজে উঠতে পারে না তারা অনেকে পানিতে ঝাঁপ দেয়, সাঁতার কেটে জাহাজটাকে ধরার শেষ চেষ্টা করে। সিনবাদ সেটুকু করারও শক্তি হারায়। চারদিকে বিকট চিৎকার হয়ে চলেছে, কিন্তু সে চিৎকার ধীরে ধীরে তার শ্রুতির বাইরে চলে যায়। দেখছে সে সবই, যাত্রীরা চিৎকার করছে, জাহাজটা দূরে সরে যাচ্ছে, অনেকে সাঁতরিয়ে জাহাজটাকে ধরার চেষ্টা করছে, কিন্তু সবকিছু যেন হয়ে চলেছে নীরবে নিঃশব্দে। হঠাৎ প্রচণ্ড কেঁপে ওঠে দ্বীপটা। টাল সামলাতে পারে না সিনবাদ। কম্পনের প্রভাবে সে ছিটকে পড়ে পানিতে। পানিতে পড়ার আগের মুহূর্তে দেখতে পায় দ্বীপের একদিক আসমানের দিকে উঠে যাচ্ছে, যেন আসমান ছুঁতে চাইছে। সেই দিকটার চেহারা যেন কোনো বড় মাছের লেজের মতো। পানিতে পড়েই অনেকটা নিচে চলে যায় সে। তখনই অস্পষ্ট দেখতে পায় প্রাণীটাকে। এত বড় তিমি মাছ সে জীবনে দেখেনি। মাছটা পানির ওপর নিজের লেজ আছাড় মারে। পানিতে ওঠে প্রচণ্ড এক স্রোত। স্রোতের টানে অনেকটা দূরে চলে যায় সিনবাদ। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই দেখতে পায় একটা গাছের গুঁড়ি ধেয়ে আসছে তার দিকে। গুঁড়িটা জাপটে ধরে বাঁচতে চেষ্টা করে সিনবাদ। গুঁড়িটা তাকে নিয়েই আরও কিছুটা ছিটকে যায়, তারপর ভেসে ওঠে পানির ওপর। গুঁড়ি ধরে পানির মধ্যেই ঝুলতে থাকে সিনবাদ। বিশাল বিশাল ঢেউ তুলে তিমি মাছটা কিছুটা এগিয়েই পানির তলায় ডুবে যায়। শেষ ঢেউয়ের ধাক্কায় আরও কিছুটা সরে যায় সিনবাদ। সম্বিত ফিরে পেতে কিছুক্ষণ সময় নেয় সিনবাদ। তারপর এদিক ওদিক চাইতেই জাহাজটাকে দেখতে পায়। তার থেকে খুব বেশি দূরে নয় সেটা। সিনবাদ চিৎকার করে, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হয় না। চমকে ওঠে সে। তাহলে কি দুর্ঘটনায় বাক শক্তি হারিয়েছে তার? অসহায়ের মতো ছটফট করে ওঠে সে। প্রাণ রক্ষার তাগিদে গড়িটার ওপর চড়ে বসে সিনবাদ। হাত নাড়িয়ে জাহাজের মানুষের নজরে আসার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে লক্ষ্য করে না। সব কিছু ওলট পালট হয়ে যাওয়ার পর শান্ত তখন সমুদ্র। যারা সাঁতরে জাহাজ ধরার চেষ্টা করছিল তাদেরও কোনো চিহ্ন নেই, যেন কিছুই হয়নি। সিনবাদ হাত পা নেড়ে গড়িটাকে পানির ওপর চালাতে চেষ্টা করে জাহাজটাকে ধরার, কিন্তু বৃথা চেষ্টা। বিপরীত স্রোতের ধাক্কায় উল্টো দিকে অনেকটা চলে যায় সে। হঠাৎ জাহাজের পাল মেলে দেওয়া হয়। হাওয়ার তোড়ে ফুলে ওঠে পাল। জাহাজটা যেন পানির উপর একবার নেচে উঠে তীর বেগে ছুটতে শুরু করে। সিনবাদের দৃষ্টির বাইরে চলে যায় সেই জাহাজ। জ্ঞান হারায় সিনবাদ। লুটিয়ে পড়ে কাঠের গুঁড়ির ওপর। চোখ যখন খোলে সে দেখে তখন চারিদিকে নিশ্চিদ্র অন্ধকার। কোথায় আছে, কি করছে কিছুই বুঝতে পারে না। আদৌ বেঁচে আছে কি মরে গেছে তাই ঠাহর করতে পারে না প্রথমটায়। অন্ধকারে মনে হয় যেন দৃষ্টিশক্তি হারিয়েছে। হাত দিয়ে নরম ভেজা বালি অনুভব করে সিনবাদ। ঢেউ এসে আছড়ে পড়ছে বালির ওপর। মনে হয় যেন সমুদ্রের পাড়েই আছে সে।
সমুদ্রের গর্জন তাকে যেন বিপদের সংকেত দিচ্ছে। তার সারা শরীরে অসহ্য বেদনা। একবার উঠে বসতে চেষ্টা করে সে, কিন্তু পারে না। শরীরের সব শক্তি দিয়ে চেষ্টা করেও পারে না। অগত্যা ভিজে বালির উপরেই পড়ে থাকে অসহায়ের মতো। একের পর এক ঢেউ এসে লাগে তার গায়ে। যাওয়ার সময় তার দেহের নিচ থেকে কিছুটা করে বালি টেনে নিয়ে চলে যায়। এতক্ষণ একের পর এক নানা ঘটনার কারণে সে কাঁদতে ভুলে গেছিল। এবার তার কান্না পায়। বেঁচে থাকার সব আশা যখন ফুরিয়ে যায় সিন্দবাদের, তখন আকাশে লাল রং ধরে। লাল রাঙা আকাশের দিকে চায় সিন্দবাদ। এত কষ্টের মধ্যেও খুশিতে নেচে ওঠে তার মন। দৃষ্টিশক্তি হারায়নি সে। এর চেয়ে আল্লাহর বড় কৃপা আর কি হতে পারে? সে আল্লাহকে শুকরিয়া আদা করতে অস্ফুটে বলে ওঠে, ইয়া আল্লাহ। আর তখনই খেয়াল হয় সে কথা বলতে পারছে। ঠিক আগের মতোই তার গলা দিয়ে স্বর বের হচ্ছে। জাহাজ ডাকার সময় যে স্বর বের হয়নি, সেই স্বর। খুশি যেন দ্বিগুণ হয়ে যায় তার। দিনের প্রথম সূর্যের কিরণ ছড়িয়ে পড়ে আকাশ জুড়ে। সেই আলোর পরশে বাঁচার স্বপ্ন দেখে সিন্দবাদ। আবার সে উঠে বসার চেষ্টা করে। সারা রাত ধরে একের পর এক ঢেউ এসে একটু একটু করে বালি টেনে নিয়ে গেছে তার দেহের নিচ থেকে। সূর্যের আলো এসে দেখে তাকে প্রায় দফন করে রেখে গেছে সমুদ্রের ঢেউ। শরীরে বেঁচে থাকা শেষ শক্তিটুকু খরচ করে সে বালির আস্তরণ ফুঁড়ে উঠে বসে অনেক কষ্টে। কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায় সিন্দবাদ। সমুদ্রের পানিতেই গায়ে লেগে থাকা বালি সাফ করতে দুপায়ে এগিয়ে যায়। পানি পায়ে লাগতেই তীব্র জ্বালা অনুভব করে দুই পায়ে। জ্বালাটা তার আগেই ছিল, কিন্তু অনুভব করেনি এতক্ষণ। এবার বালি সাফ করতেই দুপা ভর্তি হাজার ক্ষত বেরিয়ে আসে। বুঝতে অসুবিধা হয় না, রাত ভোর সমুদ্রের মাছগুলো তার পায়ের মাংস খুঁটে খুঁটে খেয়েছে। হাতেও এমন ক্ষত দেখতে পায় সে। যন্ত্রণায় চোখে পানি চলে আসে তার। পিছনে উঠে গেছে খাড়া পাহাড়। সেই পাহাড়ের শুরু চোখে পড়ে না, পড়ে না চোখের শেষও। শুধু পাহাড়ের ওপরের আসমান দেখা যায়। সিন্দবাদের মনে হয় ওই পাহাড়ের ওপারেই বুঝি আছে তার নতুন জীবন। সেই জীবনকে পেতে নিজের শরীরটুকু টেনে হিচড়ে নিয়ে যায় সেই পাহাড়ের কাছে। কিন্তু পাহাড় টপকানো তো দূরের কথা, পাহাড়ে ওঠারও কোনো সুলুক সন্ধান পায় না সে। এক পা দুপা করে এগোতে এগোতে একটা গাছের শিকড় চোখে পড়ে তার। সেই শিকড়টাই আঁকড়ে ধরে সে। শিকড়টা ধরেই পাহাড় বেয়ে ওঠার চেষ্টা করে। হাতের ক্ষত দিয়ে রক্ত ঝরে। পায়ের ক্ষতর যন্ত্রণায় চোখ দিয়ে জল গড়িয়ে যায় তার। বারবার পিছলে পড়ে যেতে থাকে, তবুও চেষ্টা ছাড়ে না। শেষে যখন সে পাহাড়ের উপর পৌঁছয়, তখন বেশ বেলা হয়ে গেছে। পাহাড়ের ওপর থেকে বহু দূর পর্যন্ত সমুদ্র দেখা যায়। আর দেখা যায় পাহাড়ের উল্টো দিকে এক গভীর অরণ্য। সেদিকে পাহাড়টা বেশ ঢালু। সিন্দবাদ ঢালু পাহাড় বেয়ে নামতে থাকে। বাগদাদ শহরের ছেলে সিন্দবাদ এমন জঙ্গল কোনো দিনও দেখেনি। বাগদাদের আশেপাশে যেসব জঙ্গল রয়েছে, সেগুলো সবই মরুভূমির জঙ্গল। কাঁটা গাছ আর কাঁটা ঝোপে ভরা। সেই জঙ্গলে ঢোকা যায় না। কাঁটার ঘায়ে জামা ছিঁড়ে যায়, হাত পা কেটে যায়। ছোট্ট যে একটা গাছগাছালির সমারোহ সে তিমি মাছের পিঠে দেখেছিল, সেটাকে ঠিক জঙ্গল বলা যায় না। জীবনে প্রথম সে জঙ্গল দেখে। জঙ্গলও যে এত সুন্দর হতে পারে সে জানতই না।
এমন শীতল স্নিগ্ধ প্রকৃতির বুকে হারিয়ে যায় তার মন, হারিয়ে যায় তার শরীর ও মনের যত জ্বালা যন্ত্রণা। জঙ্গলের গাছে গাছে ফুটে আছে রংবাহারি ফুল, প্রজাপতি আর মৌমাছির দল সব ভিড় জমিয়েছে সেই ফুলের আশেপাশে। গাছে গাছে ফল ঝুলছে, পাখির ডাকে মুখরিত গোটা বনানী। জঙ্গলের গভীরে ঢুকে একটু থামে সিনবাদ, বুক ভরে নিঃশ্বাস নেয়। নিঃশ্বাসেও যে পরম তৃপ্তি মেলে তা কোনোদিনও অনুভব করেনি সিনবাদের আগে। কৌতূহল জাগে আরও একটু এগিয়ে দেখার। এগোতে এগোতে একটা ছোট্ট নালার কাছে এসে থেমে যায়। কোনো অজানা উৎস থেকে পাহাড়ের ঢাল বেয়ে নেমে এসেছে সেই নালা। কতকটা ঝর্ণার মতো রূপ নিয়েছে। নেমে এসে যেখানে থেমেছে সেখানে তৈরি হয়েছে একটা ছোট্ট অগভীর পুকুর। সেই পুকুরের পানি কাঁচের মতো স্বচ্ছ। পানির নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যায়। সিনবাদ ধীরে ধীরে পুকুরে নামে। ঠান্ডা পানিতে স্নান সারে। শরীরে যত জ্বালা যন্ত্রণা যেন নিমেষে জড়িয়ে যায়। বুক ভরে পানি খেয়ে নিয়ে পানি থেকে উঠে পড়ে সিনবাদ। কাছেই একটা গাছে কিছু ফল ঝুলছিল। এমন ফল আগে কখনো দেখেনি সে। দেখতে ভারী মিষ্টি। ফল দেখে সে ভাবে, দেখতে যখন এত মিষ্টি তখন খেতেও মিষ্টি হবে নিশ্চয়ই। হাত বাড়াতেই একটা ফল নাগালেও চলে আসে তার। সিনবাদ সেটা পেড়ে নিয়ে কামড় বসায়। ফলের স্বাদে গন্ধে মাত হয়ে যায় সে। এমন জঙ্গলে প্রথম প্রথম ভালো লাগলেও কিছুদিন থাকার পর নিজেকে বড় একা মনে হয় সিনবাদের। একদিন যে জঙ্গলে বুক ভরে শ্বাস নিয়ে তৃপ্তি পেয়েছিল সেই জঙ্গলেই যেন দম বন্ধ হয়ে আসে তার। কারোর সঙ্গে দুটো কথা বলার জন্য ছটফট করে ওঠে মন। বেখেয়ালে প্রতিদিন সমুদ্রের পাড়ে পাহাড়ের উপর গিয়ে বসে থাকতে শুরু করে সে। দিগন্তের দিকে চেয়ে জাহাজ খোঁজে তার দু চোখ, খোঁজে জাহাজে চড়ে বেড়ানো মানুষ। একদিন এমনই সমুদ্রের পাড়ে গিয়ে বসতেই হঠাৎ চেনা কিছু ডাক শুনতে পায় সে। নিজের মনেই সিনবাদ বলে ওঠে, ঘোড়া এই জঙ্গলে? কান খাড়া করে শোনার চেষ্টা করে সিনবাদ, কিন্তু আর সে ঘোড়ার ডাক শুনতে পায় না। নিজেকেই প্রবোধ দেয় সে, শুনি তো, এই জঙ্গলে ঘোড়া আসবে কোত্থেকে? থাকলে এতদিনে চোখে পড়তো নিশ্চয়। আমি নির্ঘাত ভুল শুনেছি। সিনবাদ বসে পড়ে সমুদ্রের পাড়ে। শুরু হয় তার প্রতীক্ষা। যদি একটা জাহাজ দেখা যায়, যদি জাহাজের মানুষদের দেখা যায়। কিন্তু সেদিনও কোনো জাহাজ চোখে পড়ে না তার। সূর্য ঢলে পড়ে দিগন্তে। সিনবাদের এবার ফেরার পালা। উঠে পড়ে সে। দু এক পা এগোতেই আবার ঘোড়ার ডাক শুনতে পায়, এবার আরো স্পষ্ট। এবং এবার ঘোড়াটা বেশ কয়েকবার ডাকে। চমকে ফিরে তাকায় সিনবাদ। ঠাহর করতে চেষ্টা করে ডাকটা আসছে কোত্থেকে। মনে হয় যেন পাহাড়ের আড়ালে কোনো এক জায়গায় ডেকে চলেছে ঘোড়াটা। কিছুটা সংকোচেই সে ডাক লক্ষ্য করে এগোয়। পাহাড়ের এই দিকটায় এতদিনে আসা হয়নি তার। এদিকে পাহাড়টা খাড়া নয়, ঢালু হয়ে মিশেছে সমুদ্রের সঙ্গে। ছোট বড় নুড়ি পাথরে ভরা পাহাড়ের মধ্যে সত্যি একটা ঘোড়া দেখতে পায় সে। আরো অদ্ভুত ব্যাপার, ঘোড়াটাকে কেউ যেন একটা গাছের সঙ্গে বেঁধে রেখে গেছে। সিনবাদের মন নেচে ওঠে। তার মানে মানুষ আছে এখানে, ধারে কাছেই কোথাও আছে। হয়তো ঘোড়াটাকে বেঁধে রেখে বিশ্রাম নিচ্ছে কোনো গাছের তলায়। সিনবাদ ঘোড়ার সামনে গিয়ে দাঁড়ায়। আর তখনই পিছন থেকে কেউ চেঁচিয়ে ওঠে, এই যে কেউ এখানে? কি করছো তুমি?
মানুষ, মানুষের গলা। সিনবাদ আনন্দে আত্মহারা হয়ে ফিরে দেখে একজন লোক ছুটে আসছে তারই দিকে। লোকটি মুহূর্তে সামনে চলে আসে, তার চোখ পাকিয়ে জিজ্ঞেস করে, এই কে তুমি, আর এখানে কি মতলবে? ও, ঘোড়া চুরি করতে এসছো নাকি? হ্যাঁ, তুমি কি মানুষ, মানে কথা বলা মানুষ? কি কি বললে? আমি মানুষ? কেন, আমাকে দেখে কি গরু ছাগল মনে হচ্ছে না গাধা? না 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 না, তা কেন? কে তুমি, আর এখানে কি করছো বলো তো? আমি সিনবাদ, বাগদাদ থেকে আসছি। বাগদাদ? সেটা আবার কোন দেশ? নাম শুনোনি বাগদাদে? না শুনিনি, জীবনে শুনিনি। কি মুশকিল, তাহলে তোমায় বোঝাই কি করে? এই বেশি শেয়ানা সেজো না বাবা, এখান থেকে মানে কেটে পড়ো, না হলে কিন্তু খবর আছে বলে দিলাম। আস্তিন গোটাতে গোটাতে সিনবাদকে প্রায় হুমকির সুরে বলে লোকটা, বিশ্বাস করো, আমার কোনো খারাপ মতলব নেই। আমি আমি এমনি এমনি এখানে আসিনি, বিপদে পড়েছিলাম আমি, ভয়ঙ্কর বিপদ। সমুদ্রে ডুবেই যেতাম, পানির তোড়ে ভেসে এখানে এসে পড়েছি। ওই দিকটায়, যে দিকটায় পাহাড়টা খাড়া হয়ে উঠেছে, ওইখানে এনে ফেলেছিল আমাকে। এই দেখো আমার হাতে পায়ে দাগ। এই দেখেছো, এগুলো ওই সমুদ্রের পানিতে ভাসার সময় মাছে খুঁটে খুঁটে খেয়েছে। বিশ্বাস করো, আমি মিথ্যা কথা বলছি না। সিনবাদের হাত পায়ের ক্ষতগুলো শুকিয়ে গেলেও স্পষ্ট দাগ ছিল তখনও। লোকটি সেই দাগগুলো দেখে একটু যেন শান্ত হয়। সিনবাদকে জিজ্ঞেস করে, তা এখানে তোমার ডেরা কোথায়? আমার তো কোনো ডেরা নেই, ওই জঙ্গলে থাকি আমি। রাত হলে কোনো একটা গাছে চড়ে বসি, দিনের বেলা ঘুরে বেড়াই। জঙ্গলে থাকো, তাহলে খাও কি? কেন, জঙ্গলের গাছগুলোতে কত কত ফল হয়, সেই ফল খেয়েই কাটাই। সিনবাদের কথায় লোকটা বেশ চিন্তিতভাবে বলে, বেশ চিন্তায় ফেললে তো দেখছি। জঙ্গলে থাকো, ফল খেয়ে কাটাও। এই তোমার সঙ্গে আর কেউ আছে? আর কে থাকবে, আমি একা। বাকি যারা ছিল তারা তো সব সেই দুর্ঘটনায়। বুঝেছি, তোমার একটা ব্যবস্থা করতে হবে দেখছি। এভাবে তো আর তোমাকে খোলা আকাশের নিচে ফেলে রেখে চলে যাওয়া যায় না। আমি আবার রাজকর্মচারী, হ্যাঁ, আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে নাকি? তুমি কি আমায় গারদে পুরবে? আরে না না, আমি সে কথা বলিনি, তবে তোমার একটা হিললে তো করতে হবে। আচ্ছা এসো আমার সঙ্গে, আপাতত এসো তো দেখি। ওই গুহাটা দেখছো, চলো ওখানে গিয়ে বসি। লোকটার ইশারা লক্ষ্য করে পাহাড়ের দিকে তাকাতেই একটা গুহা দেখতে পায় সিনবাদ। গুহা থেকে এই জায়গাটা স্পষ্ট দেখা যায়। লোকটা সিনবাদকে নিয়ে সেই গুহায় গিয়ে ঢোকে। গুহাটা বেশ বড়, দিব্যি সেখানে খানাপিনার ব্যবস্থা রয়েছে, ভালো বিছানাও করা আছে। লোকটি সিনবাদকে বলে, আগে এখানে একটু শান্ত হয়ে বসো তো দেখি। আচ্ছা, তোমার কি খিদে পেয়েছে? খিদে? এই নাও, খাও, নিশ্চয়ই পেয়েছে, খাও। লোকটি খাবার এগিয়ে দেয় সিনবাদের দিকে। সিনবাদ বহুদিন এমন খানা চোখে দেখেনি। খানা দেখে সিনবাদের জিভে পানি চলে আসে, তবুও ভদ্রতা দেখাতে সে বলে, না খানা লাগবে না, আমার খিদে নেই। আরে খাও, নাও খাও, আরে আমি বলছি তো খাও। লোকটি একরকম জোর করেই সিনবাদের হাতে খানা তুলে দেয়। সিনবাদ আর লোভ সামলাতে পারে না, গপাগপ সব সাবার করে ফেলে। লোকটি শান্ত হয়ে বসে এক দৃষ্টে সিনবাদের খাওয়া দেখে। খানা শেষ হতেই সে জিজ্ঞেস করে, বলছি আরো খাবে? না, আর পারবো না, সত্যি আর পারবো না। আচ্ছা, বেশ, এবার শুনি তোমার কিস্সাটা কি। আমার কিস্সা? আমার আবার কিস্সা কি? বারে, এই যে বললে বাগদাদ না কোন দেশ তোমার? বাগদাদ নয়, বাগদাদ। হ্যাঁ, ওই হলো। তারপর কি দুর্ঘটনা, ওই যে তুমি ভাসতে ভাসতে এখানে চলে এলে, আরে খুলে বলো না সবটা শুনি। সে অনেক বড় কিস্সা। জানো, আমার দেশ বাগদাদ, সেখানেই জন্ম। আমার আব্বা আজ বেঁচে নেই, কিন্তু যেন আব্বার মৃত্যুর পর আমি বন্ধুদের সংসর্গে বকে গিয়ে সিনবাদ শোনায় তার কিস্সা। সব শুনে লোকটি বলে,
বুঝলাম, তুমি তো একেবারে মরণের হাত থেকে বেঁচে ফিরে এসেছো দেখছি। এবার তোমার কিস্সা বলো। আমার আবার কিস্সা কি? এই জঙ্গলে তুমি কি করছো? ওহো, এই কথা। সে এমন কিছু না, আমাদের সুলতান মির্জানের খাস কর্মচারী আমরা। মানে আমার মতো আরো 2-4 জন আছে। সুলতান একটা বিশেষ কাজে আমাদের বহাল করেছেন। এই যে সমুদ্রের পাড়টা দেখছো, এর পাড়ে 2-4টে বিশেষ বিশেষ জায়গা নির্দিষ্ট করা আছে। আমাদের কাজ হলো প্রতি মাসের অমাবস্যার পরের দিন সুলতানের আস্তাবল থেকে একটা করে মাদি ঘোড়া নিয়ে এই বিশেষ বিশেষ জায়গাগুলোয় যাওয়া। প্রত্যেকের জন্য জায়গাও নির্দিষ্ট আছে। আমি যেমন এখানে আসি, অন্যরা অন্য অন্য জায়গাগুলোতে যায়। সব জায়গাতেই এরকম ঘর করা আছে? হ্যাঁ, যেখানে যেখানে পাহাড়ের মধ্যে গুহা আছে সেখানে ওই গুহার মধ্যেই আমরা নিজেদের মতো সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর যেখানে গুহা নেই সেখানে খোলা আকাশের নিচেই থাকতে হয়। কি করো তোমরা? প্রত্যেক মাসের অমাবস্যার পরের দিন সিন্ধু ঘটকের দল এই সব জায়গাগুলোই জড়ো হয়। সিন্ধু ঘটক? আব্বার কাছে শুনেছি, কিন্তু কোনোদিন দেখিনি। আমিও দেখিনি। রাতের অন্ধকারে যখন আসে বুঝতে পারি, কিন্তু দেখতে পাই না। আলো জ্বালা নিষেধ। তাছাড়া শুনেছি ওরা নাকি খুব রাগী, ধারে কাছে না যাওয়াই ভালো। অন্ধকারের মধ্যে কতগুলো ছায়ামূর্তির মতো দেখেছি দূর থেকে। ওরা কি করে? ওরা এই মাদি ঘোড়াগুলোকে খুব পছন্দ করে। দলের পুরুষগুলো সারা রাত ধরে এই মাদি ঘোড়াগুলোর সঙ্গে মেলামেশা করে। রাত ভোর ফুর্তি করে ওরা ফিরে যায় পানিতে। সকাল হলে আমরা সুলতানের ঘোড়াগুলো নিয়ে ফিরে যাই। মাসে এই একদিনই আমাদের কাজ করতে হয়। এর জন্য সুলতান আমাদের মোটা মাইনে দেন। সুলতান বুঝি সিন্ধু ঘটক খুব ভালোবাসেন? আরে না না, তুমি বুঝলে না। এই ঘোড়াগুলো কিছুদিন পরে বাচ্চার জন্ম দেয়। বাচ্চাগুলো বড় হয়ে এক একটা তাগড়ায় জাঁদরেল ঘোড়া হয়। বিদেশের বাজারে এই ঘোড়াগুলোর ভালো দাম মেলে। শুধু ঘোড়া রপ্তানি করে সুলতানের ধন দৌলত উপচে পড়ে, রাখার জায়গা হয় না। রাত বাড়লে আলো নিভিয়ে শুয়ে পড়ে লোকটি। সিনবাদ সারা রাত জেগে অন্ধকারের দিকে চেয়ে অপেক্ষা করে। নানা রকম অদ্ভুত সব শব্দ ভেসে আসতে থাকে এক সময়, কিন্তু ঘন অন্ধকারে কিছুই দেখা যায় না। পরদিন সকাল হলে লোকটি সিনবাদকে নিয়ে দরবারে হাজির হয়। সুলতান মির্জান সিনবাদের মুখের সব শুনে বলেন, আপনি আমার অতিথি, আপাতত আমার প্রাসাদেই থাকুন, কিছুদিন বিশ্রাম নিন, দেশটা ঘুরে দেখুন, তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে। আপনার যখন 3 কুলে কেউ নেই, তখন তো পিছুটানো কিছু নেই। সুতরাং আপনার মর্জি হলে এই দেশেই বাকি জীবনটা থাকতে পারেন। সুলতানের আতিথ্য গ্রহণ করে কিছুদিন ভালোই কাটে সিনবাদের। সুলতানের উজির আমির ওমরাদের সঙ্গে পরিচয় হয়। সুলতানের সঙ্গে ঘনিষ্ঠতাও বাড়ে। দিনে দিনে রাজকার্যেও নানা পরামর্শ দিতে শুরু করে সিনবাদ, এবং সেই পরামর্শ মেনে সুলতানের লাভও হয়। সুলতান সিনবাদের ওপর ভরসা করতে শুরু করেন। একটা সময় এমন আসে যে সাধারণ বিচার কার্যেও সুলতান সকলের সামনেই সিনবাদের পরামর্শ চাইতে শুরু করেন। সিনবাদ বুঝতে পারে যে সুলতানের সঙ্গে সখ্যতার কারণে সে দিনে দিনে উজির আমির ওমরাদের চক্ষুশূল হয়ে উঠছে। মনে অশান্তি শুরু হয় সিনবাদের। রাজপ্রাসাদে দম বন্ধ হয়ে আসতে শুরু করে তার। মনে হয় যেন সকলেই তাকে হিংসার চোখে দেখছে। একদিন বিকেলবেলা সে বন্দরে উপস্থিত হয়। সমুদ্রের দিকে তাকিয়ে আবেগপ্রবণ হয়ে ওঠে মন বলে, এই দরিয়ারই ওই পারে কোথাও আছে তার দেশ বাগদাদ। সেখানে আর কেউ নেই, কিন্তু এখনো হয়তো তার আব্বার করে যাওয়া বাড়িটা রয়েছে। সেই বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে আছে তার ছোটবেলার স্মৃতি। ছড়িয়ে আছে আব্বা, ছড়িয়ে আছে আম্মি। সেই বাড়ি কি এখনো বিক্রি হয়েছে? কথাটা মনে পড়তেই অস্থির হয়ে ওঠে তার মন। একদিন সে খবর পায় বন্দরে একটা জাহাজ নোঙর করেছে সকালে। সেই জাহাজটা নাকি বাগদাদ থেকে এসেছে।
দেশের মানুষের সঙ্গে দেখা হওয়ার আশায় সে ছুটে যায় বন্দরে, এবং অদ্ভুত কাণ্ড, সে চিনতে পারে জাহাজটাকে। এই জাহাজটাতে করেই সে পাড়ি জমিয়েছিল সমুদ্রে। এই জাহাজটাই সেদিন তাকে অথই দরিয়ায় ফেলে চলে গেছিল। সে ছুটে গিয়ে জাহাজের কাপ্তানের সঙ্গে দেখা করে। কাপ্তান তাকে চিনতে পারলেও বিশ্বাস করতে পারে না। একে একে জাহাজের যাত্রী আর সওদাগররাও জড়ো হয়, সকলেই চিনতে পারে তাকে। জাহাজে উৎসব শুরু হয়ে যায়। সিনবাদ সেদিন গভীর রাত পর্যন্ত কাটায় জাহাজে। অনেক রাতে সে ফেরে প্রাসাদে। সিনবাদের ঘুম আসে না সারা রাত। পরদিন সকালে সুলতানকে সব কিছু জানিয়ে সে বলে, হুজুর, এবার অনুমতি দিন, আমি ফিরে যাই আমার দেশে, আমার বাগদাদে। ফিরে যাবে কেন? কি আছে তোমার ওখানে? আব্বা নেই, আম্মি নেই, পরিবার নেই? আমার ছোটবেলাটা পড়ে আছে ওখানে বড় অযত্নে। ওটা আমার বড় সাধের জিনিস হুজুর। কিন্তু কিন্তু ফিরে গিয়ে তুমি থাকবে কোথায়? বাড়িটা তো বিক্রি করে দিয়ে এসেছ, সে বাড়ি কি আর আছে? সুলতানের কথার জবাব দিতে পারে না সিনবাদ। উত্তরের আশায় মুহূর্ত চুপ থেকে সুলতান আবার বলেন, তাছাড়া তোমার দোস্তদের কথা যা শুনেছি, তারা তোমায় আশ্রয় দেবে বলে আমার মনে হয় না। আর তোমার কোনো রিশতেদারও নেই শুনেছি, তুমিই বলেছ আমাকে। তাহলে সুলতান সিনবাদকে ছাড়তে চান না, কিন্তু সিনবাদ বোঝে এই দেশে পড়ে থাকাটা তার পক্ষে আর উচিত নয়। সুলতানের সঙ্গে ঘনিষ্ঠতা সকলের মনের ঈর্ষার জন্ম দিয়েছে। ঈর্ষার যথেষ্ট কারণও আছে, শত হলেও সে ভিনদেশী। যারা সুলতানের দেশের লোক, যাদের সঙ্গে নিয়ে সুলতান এতদিন শাসন করলেন, হঠাৎ করে তাদের ছেড়ে একজন ভিনদেশীর ওপর ভরসা করা স্বাভাবিকভাবেই দেশের লোকের মনে ঈর্ষার জন্ম দেবেই। সুতরাং এদেশ থেকে তার চলে যাওয়াই শ্রেয়। আর চলে যাওয়ার যে সুযোগ এসেছে, সেই সুযোগ আর কোনোদিনও ফিরে পাবে না সে। সুতরাং সুলতানের অনিচ্ছা সত্ত্বেও সে বাগদাদে ফেরার সিদ্ধান্তে অটল থাকে। জাহাজে জমা থাকা তার পসরা সে বিলিয়ে দেয় সুলতানের উজির আমির ওমরাদের মধ্যে। কিছু কিমতি চিজ সে সুলতানকে উপহার দেয়। সুলতানও পরিবর্তে তাকে নানা উপহারে ভরিয়ে দেন এবং দেন তার পারিতোষিক। সুলতানের পরামর্শদাতা হিসেবে কাজ করার মোটা পারিতোষিক হাতে ধরিয়ে তিনি বলেন, শোনো, এটা তোমাকে আমি দান করছি না, তোমার বন্ধুত্বেরও প্রতিদান হিসেবে এটা দিচ্ছি না। বন্ধুত্বের প্রতিদান বলে কিছু হয় না, এটা হলো তোমার কাজের পুরস্কার। তোমার পরামর্শ মেনে আমার যা আর্থিক লাভ হয়েছে, তেমনটা কোনোদিনও হয়নি। তারই সামান্য অংশ দিলাম তোমায়। বাগদাদে ফিরে পারলে নিজের বাড়িটা ছাড়িয়ে নিও। খুদা হাফেজ। সুলতানের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজের পাটাতনে গিয়ে দাঁড়ায় সিনবাদ। জাহাজ ছেড়ে দেয়। আবার সেই পানি আর পানি, কুল নেই, সীমা নেই। বেশ কিছুদিন যাত্রা করার পর শেষে জাহাজ এসে পড়ে বাগদাদের বন্দরে। সিনবাদ ফেরে বাগদাদে। তারপর কি জাহাপানা? বাড়িটা উদ্ধার করতে পারে? সেই বাড়িতেই তো থাকতে শুরু করে। তো সেটা তো বলতে হবে, এমন অর্ধেক গল্প বললে চলে? এটা আবার বলার কি আছে? বাড়িটা উদ্ধার করে আবার দাসদাসী নিয়ে গমগম করে ওঠে বাড়ি। আবার বন্ধুরা এসে জোটে, আবার মেহফিল বসে। কিন্তু রাত শেষ হয় না। কি বললে দুনিয়াজাদ? বললাম হুজুর, সিনবাদ তো ফিরে আসে বাগদাদে, কিন্তু রাত তো শেষ হলো না। তাহলে আজ রাতেই আবার দ্বিতীয় অভিযানে বেরিয়ে পড়বে সিনবাদ? কি বেগম, বেরোবে তো? আপনার হুকুম জাহাপানা। তাহলে শোনাও সিনবাদের দ্বিতীয় অভিযানের কাহিনী। সুলতান মির্জান একটা কথা ঠিক বলেছিলেন। সিনবাদের পরামর্শ মেনে
তার মুনাফা হয়েছিল প্রচুর। এত মুনাফা তার কোনোদিনও হয়নি। সুতরাং সিনবাদ হয়ে উঠেছিল তার ভরসার মানুষ। এবং ফেরার সময় সুলতান পারিতোষিক হিসেবে সিনবাদকে যা দিয়েছিলেন তা মোটেই কম ছিল না। সিনবাদ তার আব্বার বাড়িটা তো উদ্ধার করেই ছিল, দিব্যি হেসে খেলে ফুর্তি করে তার দিন কাটছিল। এবং একটু হিসেব করে চললে তার কোনোদিনও কাজ করে খাওয়ার দরকার পড়তো না। কিন্তু একটা প্রবাদ আছে জানেন তো জাহাপানা, সুখে থাকতে ভূতে কি লয়? জানবো না কেন, ও কথার মানে হলো সুখের মর্যাদা না বুঝে স্বেচ্ছায় দুঃখ বরণ করা। ঠিক তাই, সিনবাদের ব্যাপারটাও ওই রকম। একদিন সে শোনে একটা সুন্দর জাহাজ বিক্রি হবে। কি খেয়াল হয়, সে জাহাজটা দেখতে চলে যায়। তখনও কিন্তু নিশ্চিত নয় যে জাহাজটা নিয়ে কি করবে সে। আদৌ সে কিনবে কিনা জাহাজটা সেটাও ঠিক করেনি। কিন্তু দেখতে গিয়ে জাহাজটা বেশ পছন্দ হয়ে যায় তার। জাহাজটা দেখতেও যেমন সুন্দর, সেরকম অত্যাধুনিক তার কলকবজা। জাহাজের কাপ্তানটিও ছিল খাসা, বয়স অল্প কিন্তু অভিজ্ঞতায় প্রবীণ। সব কিছু দেখে সিনবাদের এত ভালো লেগে যায় যে জাহাজ একেবারে বায়না করে বাড়ি ফেরে। বাকি দামটা মেটাতেও সময় নেয় না। পরদিনই দালাল তার বাড়ি এসে দাম মিটিয়ে নিয়ে যায়। জাহাজ কেনার খুশিতে বাড়িতে বিশাল এক মেহফিল জমিয়ে বসে সিনবাদ। ইয়ার বকশিদের ডেকে সে একেবারে এলাহি কাণ্ড। মেহফিলে এসে জোটে সেই কাপ্তানও। কাপ্তান বলে, এবার চলুন বেরিয়ে পড়ি হুজুর। জাহাজ যখন প্রস্তুত তখন ঘরে মেহফিল জমিয়ে কি হবে? আসলি মজা তো দরিয়ার বুকে। চলুন ঘুরে আসি এক পাক। কাপ্তানের কথাটা মনে ধরে সিনবাদের। একটা না অনেক দিন তো হলো মজমাস্তি, এবার একটু ঘুরে আসলে মন্দ কি? সুতরাং আবার সে বাণিজ্যে যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু কোন দিকে যাবে সে? পূর্ব দিকে। চোখ বুজে পূর্ব দিকে চলুন হুজুর। আমি বলছি, এমন দেশে নিয়ে যাব যে সেখানে মাটি পর্যন্ত সোনার দামে বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে আর দেরি করছি কেন? চলো তাহলে। পরদিনই সিনবাদ তার সওদাগর দোস্তদের ডেকে বলে, শোনো ভাই সব, আমি আমার জাহাজের কাপ্তেনের সঙ্গে আলোচনা করেছি। সে বলেছে পূব দিকে বাণিজ্যে গেলে মুনাফা হবে। আরও বলেছে যে সে এমন কিছু দেশের হদিশ জানে যেখানে নাকি মাটিও সোনার দরে বিক্রি হয়। আমি তাই ঠিক করেছি যে বাণিজ্যে যাব। তোমরা যদি সঙ্গী হতে চাও তো হতে পারো। মুনাফার 1/4 দেবে না হয় আমায়? বাহ, প্রস্তাবটা তো খাসা, কিন্তু তোমার ওই কাপ্তেনটির বয়স কিন্তু অল্প। তার উপর কতটা ভরসা করা যায় সেটাই তো প্রশ্ন। আরে বাবা, এতে প্রশ্নের কি আছে? তোমার যদি ভরসা না হয় তাহলে যেও না। না না, ওভাবে বলো না। আমি বলছি, তুমি কাপ্তেনের ওপর ভরসা যদি না করতে চাও করো না, কিন্তু আমার ওপর ভরসা আছে তো? একদম, পুরোপুরি। তাহলে যাওয়ার ইচ্ছে থাকলে আমার ওপর ভরসা করে চলো। সওদাগর দোস্তদের মধ্যে একটা দলও তৈরি হয়ে যায়। সুতরাং বাকি থাকে পসরা সাজানো। সেটাও সিনবাদ করে ফেলে খুব দ্রুত। তারপর জাহাজ বোঝাই মালপত্র নিয়ে বেরিয়ে পড়ে বাণিজ্যে। পূর্ব দিকে চলতে চলতে প্রথমে একটা বন্দরে এসে ভেড়ে তার জাহাজ। সেখানে ব্যবসা করে ভালোই মুনাফা ওঠে। সওদাগরদের উচ্ছ্বাস বেড়ে যায়। আবার তারা পাড়ি জমায় অন্য বন্দরের দিকে। পথে কোনো বিপদও হয় না। এইরকম 2-3টে বন্দর ঘুরে শেষে একদিন তারা সমুদ্রের মধ্যে একটা দ্বীপের কাছে চলে আসে। দ্বীপটা দূর থেকে দেখতে বেশ সুন্দর। কাপ্তানকে সেই কথা জানাতেই কাপ্তান বলে, নামবেন নাকি হুজুর? খাসা জায়গা। চলুন তবে এখানেই খাওয়া দাওয়াটা সেরে নি। সে তো চাইলে নামাই যায়, কিন্তু কোনো বিপদ হবে না তো? না না হুজুর, নিশ্চিন্তে থাকতে পারেন। এই দিকটা বেশ নিরাপদ। দেশ বিদেশের বহু জাহাজ এই পথেই যাতায়াত করে। তাহলে চলো কিছুক্ষণ জিরিয়ে নেওয়া যাক। মাঝি মাল্লারাও একটু জিরিয়ে নিক। হ্যাঁ হ্যাঁ, চলুন হুজুর। সিনবাদের অনুমতি নিয়ে কাপ্তান জাহাজ ভেড়ায় সেই দ্বীপে। সিনবাদ দ্বীপে নেমে এদিক ওদিক ঘুরতে শুরু করে।
খাওয়া দাওয়ার দিকে তার খেয়াল নেই। ঘুরতে ঘুরতে একটা ছোট্ট ঝর্ণার পাড়ে এসে থামে সে। দারুণ সুন্দর ঝর্ণা, পাশে বড় বড় গাছ। সিনবাদ ঝর্ণার পানিতে হাত মুখ ধুয়ে একটু পানি খায়। দারুণ লাগে পানির স্বাদ। সে পেট পুরে পানি খেয়ে একটা গাছের তলায় হাত পা ছড়িয়ে বসে। মৃদু মন্দ বাতাস বইছে। সিনবাদের চোখ লেগে যায়। ঘুম ভাঙে তার রাত কাবার করে। সে কিন্তু বুঝতে পারে না কিছুই। চোখ খুলে দেখে দিব্যি দিনের আলো রয়েছে। চারদিক যেমন দেখে সে ঘুমিয়েছিল তেমনই রয়েছে সবকিছু। সুতরাং সে উঠে বেশ জুত করে আড়মোড়া ভেঙে ভাবে, জব্বর ঘুম হলো। এবার যাই দেখি খানা পিনার কি ব্যবস্থা হলো। খিদেটাও বেশ চাগার দিচ্ছে। যেমন ভাবা তেমন কাজ। সিনবাদ আবার ফিরে আসে সমুদ্রের পাড়ে, কিন্তু ফিরে দেখে সব ফাঁকা। জাহাজের চিহ্ন মাত্র নেই। সে ভাবে হয়তো ভুল পথে এসেছে। এইটুকু সময়ের মধ্যে তো আর আস্ত একটা জাহাজ গায়েব হয়ে যেতে পারে না। তাছাড়া জাহাজটা যখন তার নিজের, অন্তত তাকে ফেলে রেখে পালাবে না কেউ। সুতরাং সমুদ্রের পাড় ধরে হাঁটতে শুরু করলে কোথাও না কোথাও পাওয়া যাবে ঠিকই। কিন্তু কোন দিকে গেলে সময় কম লাগবে, ডানে না বাঁয়ে, সেটা ঠিক করতে তাকাতেই তার বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। দেখে সামনেই কিছু পোড়া কাঠ আর এঁটু কাটা পড়ে রয়েছে, একেবারে তাজা। সিনবাদ বুঝতে পারে সে ঠিক দিকেই এসেছে। জাহাজটা সত্যিই গায়েব হয়ে গেছে তাকে ফেলে। ভাবতেই তার মেরুদণ্ড বেয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। আবার সে হারিয়ে গেল। আবার সে একা একটা দ্বীপে। সে ঠিক কি করবে বুঝতে পারে না। খানিকক্ষণ উন্মাদের মতো এদিক ওদিক ছুটে বেড়ায় সমুদ্রের পাড়ে। দূরে তাকিয়ে দেখার চেষ্টা করে জাহাজটাকে দেখা যায় কিনা, কিন্তু শুধু পানি আর পানি, আর কিছুই চোখে পড়ে না তার। শেষে ক্লান্ত হয়ে বসে পড়ে সিনবাদ। খিদে তেষ্টা ভুলে যায়। মাথায় হাত দিয়ে ভাবতে থাকে কিভাবে দেশে ফেরা যায়, কিন্তু কিছুই ভেবে পায় না সে। আবার সে নিঃস্ব, আবার সে একা। একবার আল্লাহ রেহেম করেছেন তার উপর, নির্ঘাত মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে গেছেন নিশ্চিন্ত জিন্দেগিতে। কিন্তু বারবার কি তিনি রেহেম করবেন? কখনোই না। অসহায় সিনবাদ একা বসে থাকে সমুদ্রের পাড়ে। দিন ফুরিয়ে আসতে থাকে। বিকেলের সূর্যের লাল আভা ছড়িয়ে পড়ে আকাশ জুড়ে। সিনবাদ একবার চোখ তুলে তাকায় সূর্যের দিকে। রাত নামবে এবার। এই অচেনা অজেনা দ্বীপে সে জানে না কি বিপদ ওঁত পেতে বসে আছে তার জন্য। সমুদ্রের পানি বাড়তে থাকে। সিনবাদ বুঝতে পারে জোয়ার আসছে। সুতরাং সমুদ্রের পাড় থেকে সরে যেতে হবে তাকে। নিরাপদ আশ্রয় খুঁজতে হবে, অন্তত রাতটুকুর জন্য। উঠে পড়ে সিনবাদ। আবার সে ফিরে চলে ঝর্ণার দিকে। সেদিকে একটা বড় গাছ সে দেখে এসেছে। ঠিক করে সেই গাছের মগডালে উঠে রাতটুকু অন্তত কাটিয়ে দেবে। মাথার পাগড়ি খুলে নিজেকে বেঁধে নেবে গাছের ডালে। তারপর ঘুমোতে চেষ্টা করবে সে। বড় গাছটা খুঁজতে বেশি বেগ পেতে হয় না তার। গাছটার মগডালে উঠতেও বেশি কষ্ট হয় না। মগডালে উঠেও একবার ফিরে তাকায় সমুদ্রের দিকে। মগডাল থেকেও সমুদ্রটা দেখা যাচ্ছে। বৃথা একবার দেখে নেয় তার সাধের জাহাজটা দেখা যাচ্ছে কিনা, কিন্তু জাহাজের কোনো চিহ্ন মাত্র নেই। তবে নজর ঘুরিয়ে দ্বীপটার অনেকখানি ভেতর পর্যন্ত দেখতে পায় সে।
আর তখনই একটা সাদা কিছু দেখে অবাক হতে হয় তাকে। এমন জিনিস সে কোনোদিনও দেখেনি আগে। অদম্য কৌতূহলে সে গাছ থেকে নেমে সাদা জিনিসটার উদ্দেশ্যে হাঁটতে থাকে। বেশ খানিকটা বন জঙ্গল পার করে একটু ফাঁকা মতো একটা জায়গায় এসে পড়ে সে। সামনেই বিশাল একটা কিছু, দেখতে ঠিক গোল নয়, জিনিসটার গাটা মসৃণ। সিনবাদ চারিদিকে ঘুরে ঘুরে দেখে জিনিসটাকে, কিন্তু বুঝতে পারে না সেটি কি। হঠাৎ তীব্র এক পাশবিক চিৎকারে চমকে ওঠে সিনবাদ। যেন মনে হয় কোনো হিংস্র জানোয়ারের ডাক। ভয়ে ঘাম জমা হতে থাকে কপালে। এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ নজর পড়ে আকাশে। একটা রক পাখি উড়ে আসছে তারই দিকে। তাহলে কি পাখিটা তাকে দেখতে পেয়েছে? সিনবাদ দ্রুত নিজেকে বাঁচাতে একটা গাছের তলায় আশ্রয় নেয়। আশ্রয়টা যদিও খুব ভরসার নয়, কিন্তু ওর থেকে ভালো কিছু চোখেও পড়ে না তার। রক পাখিটা এসে নামে ঠিক তারই সামনে। দুরু দুরু বুকে চোখ বুজে আল্লাহকে স্মরণ করে সিনবাদ। মনে মনে ভাবে, এই বুঝি পাখিটার শক্ত ঠোঁটের খোঁচা মরণ যন্ত্রণা তুলবি তার দেহে। কিন্তু কিছুই হয় না। সিনবাদ চোখ বন্ধ করে অপেক্ষা করতে থাকে। কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন পাখিটা তাকে আক্রমণ করে না, তখন সে ধীরে ধীরে চোখ খোলে। আর চোখ খুলেই সব রহস্য সমাধান হয়ে যায়। আসলে ওই সাদা জিনিসটা এই রক পাখির ডিম। পাখিটা দিনের শেষে ডিমে তা দিতে বসেছে। সিনবাদ কিছুটা নিশ্চিন্ত হয়, আল্লাহকে স্মরণ করে। আর তখনই বন্দিটা খেলে যায় তার। সে মাথার পাগড়িটা খুলে ধীরে ধীরে এগিয়ে যায় পাখিটার দিকে। পাখিটার খুব কাছাকাছি পৌঁছে শুয়ে পড়ে মাটির ওপর। তারপর পৌঁছে যায় একেবারে পাখিটার পায়ের কাছে। পাগড়ির কাপড়টার এক প্রান্ত গলিয়ে দেয় পাখিটার পায়ে, আর অন্য প্রান্ত শক্ত করে বাঁধে নিজের কোমরে। দিনের আলো ফোটে। পাখিটা জেগে ওঠে, ডানা মেলে। সিনবাদও শক্ত করে ধরে পাগড়ির কাপড়টা। পাখিটা আকাশে উড়ে যায়। পাখির সঙ্গে সঙ্গে সিনবাদও উঠতে থাকে। আমি উড়ছি, সিনবাদ উড়ছে। জীবনে কোনোদিনও আকাশপথে ভ্রমণ করেনি সিনবাদ। কোনোদিনও মাটি থেকে এতটা উপরে ওঠেনি যেখান থেকে পাহাড়, পর্বত, গাছপালা সব খেলনা পুতুলের মতো লাগে। রক পাখির পায়ে করে উঠতে উঠতে নিচের দিকে তাকায় সে। আর তখনই তার মাথা ঘুরতে শুরু করে। গা হাত পা ঝিম ধরে যায়, হয়তো খসেই পড়ে যেত। নেহাত বাঁধনটা থাকায় পড়ে না সিনবাদ। তার সঙ্গে হাওয়ার দাপটে শুধু যে দম বন্ধ হয়ে আসে তা নয়, চোখও খুলে রাখতে পারে না সে। কানে অসহ্য ব্যথা শুরু হয় তার। মৃত্যু ভয়ে আল্লাহকে ডাকার কথাও মনে পড়ে না সিনবাদের। পাখির পায়ে এভাবে ঝুলতে থাকতে থাকতে হঠাৎ যেন মনে হয় তার শরীরটা হালকা হয়ে গেছে। এমন হালকা যা জীবনে কোনো দিনও হয়নি। হাওয়ার দাপটের মধ্যেও কষ্ট করে চোখটা একটু খুলতে পারে সে। আর খুলেই যা দেখে তাতে তার হৃৎপিণ্ড স্থির হয়ে যাওয়ার জোগাড়। সে দেখে পাখিটা প্রচণ্ড বেগে নিচের দিকে নামছে। নিচে একটা পাহাড়। সিনবাদ ভেবে পায় না কি করবে। পাখিটা খুব দ্রুত নেমে আসে এবং আল্লাহ সত্যি সিনবাদকে এবারও রহেম করে। পাখিটা পাহাড়ের খুব কাছে যখন নেমে এসেছে, ঠিক তখনই পাখির পায়ে বাঁধা পাগড়ির কাপড়ের গিঁটটা খুলে যায়। সামান্য উঁচু থেকে ঝুপ করে পাথরের ওপর পড়ে যায় সিনবাদ। পড়েই খানিকটা গড়িয়ে যায় সে। তাতে ব্যথাটা কিছুটা কম লাগে বটে, কিন্তু লাগে। সে যেন বিশ্বাসই করতে পারে না যে এ যাত্রায়ও সে বেঁচে গেল।
ফিরে পাখির দিকে তাকিয়ে আল্লাহকে ধন্যবাদ দিতে মন চায়, কিন্তু পাখিটার দিকে তাকাতেই আবার সব কেমন যেন তালগোল পাকিয়ে যায়। সে স্পষ্ট দেখতে পায় পাখিটা একটা বিশাল ময়াল সাপ পায়ে তুলে নিয়ে উড়ে যাচ্ছে। বাঁচার চেষ্টায় ময়ালটা ছটফট করছে। আল্লাহকে ধন্যবাদ দেওয়ার বদলে সে বলে ওঠে, হায় আল্লাহ, হায় আল্লাহ, এ আমায় কোথায় এনে ফেললে? এত বড় সাপ! সাপও আবার এত বড় হয় নাকি? পাখির কবল থেকে বাঁচলেও বিপদ কিন্তু কাটে না সিনবাদের। পাখিটা যেখানে তাকে এনে ফেলে সেটা আদতে একটা পাহাড়ের চূড়া। চূড়ার মাথার বেশ অনেকখানি সমতল, চারিদিকে সমুদ্র, কোনো কুল কিনারা দেখা যায় না। এই পাথুরে মাটিতে গাছপালার চিহ্ন মাত্র নেই। সিনবাদ একটু ধাতস্থ হয়ে চারদিকটা ঘুরে দেখতে যায়, আর তখনই আবার চমকে ওঠে সে। পাহাড় জুড়ে সাপের ডেরা, ছোট বড় মাঝারি থেকে শুরু করে বিষাক্ত নির্বিষ নানা ধরনের সাপ। এত ধরনের সাপও যে হয় তা কল্পনা করতে পারেনি সে কোনোদিন। বাগদাদ আর তার আশেপাশে মরুভূমিতে জীবনে সে যত সাপ দেখেছে তা এর তুলনায় তুচ্ছ। সিনবাদ খুব সন্তর্পণে পা ফেলে ফেলে সমুদ্রের পাড়ে নামবার চেষ্টা করে, কিন্তু নামতে পারে না। যেদিক দিয়ে নামতে চেষ্টা করে সাপে তাকে আক্রমণ করে। প্রাণ বাঁচাতে সেদিক থেকে ওদিক ছুটে বেড়াতে থাকে। ছুটতে ছুটতে একটা অগভীর খাদে পড়ে যায় সে, আর তার চোখে এক তীব্র আলো এসে পড়ে। এই আলো যেন সূর্যের আলোর চেয়েও জোরালো। চোখ বন্ধ করে ফেলে সিনবাদ। গল্প কাহানিতে সে নাগমণির কথা শুনেছে। কিছু কিছু সাপের মাথায় নাকি খুব উজ্জ্বল মণি থাকে, মহামূল্যবান সে মণি। সে মণি ভাগ্য বদলে দিতে পারে, তেমনই কিছু নাকি। হাতের আড়াল করে ধীরে ধীরে সে চোখ খোলে। তারপর যেটা সে দেখে তাতে তাজ্জব বনে যায়। চারিদিকে থরে থরে পড়ে রয়েছে হিরে। এত হিরে দেখে নিজেকে সামলাতে ভুলে যায় সিনবাদ। এই হিরে কার? সে ছাড়া তো এই দ্বীপে দ্বিতীয় কেউ নেই। কোনো মানুষের উপস্থিতির কোনো চিহ্ন মাত্রও নেই এই দ্বীপে। তাহলে এই কি ছিল আল্লাহর মর্জি? তাকে এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি করতেই আল্লাহ তাকে এত কষ্ট দিলেন। দুহাত তুলে চিৎকার করে ওঠে সিনবাদ, হে মহান সর্বশক্তিমান আল্লাহ, মাফ করো, মাফ করো, আমি তোমায় ভুল বুঝেছিলাম। মাফ করো আমায় খোদা। শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া। তো থমকে যায় সিনবাদ। হঠাৎ থমকে যায় সে। কিসের শুকরিয়া? এই ধন দিয়ে সে করবেটা কি? চারিদিকে সমুদ্র, মাঝে সাপে ভরা এই পাহাড়। এর বুকে দাঁড়িয়ে এত হীরের কি মূল্য, যেখানে নির্ঘাত মৃত্যু কড়া নাড়ছে দরজায়? নিজের প্রশ্নের উত্তর পায় না সিনবাদ। কেঁদে ফেলে সে। হাত তুলে আল্লাহর কাছে অনুরোধ করে, ইয়া আল্লাহ, চাই না আমার ধন, চাই না হিরে জওহরাত, আমাকে আমাকে বাঁচতে দাও খোদা, আমাকে বাঁচতে দাও। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কেউ শোনে না সিনবাদের চিৎকার। হতাশ হয়ে বসে পড়ে সে। আল্লাহ যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তাকে যে ধন সম্পদের লোভে যে সওদা করতে পাড়ি দিয়েছে সে, ধন সম্পদের আসল মূল্যটা বুঝিয়ে দিলেন। হঠাৎ ঝুপ করে কিছু শব্দ হওয়ায় চমকে ওঠে সিনবাদ। সামনে দেখে একতাল মাংসের মতো কিছু পড়ে আছে। খুব সন্তর্পণে সে উঠে এগিয়ে যায়। কাছে গিয়ে দেখে তার অনুমান ভুল নয়, সত্যি একতাল মাংস পড়ে আছে। কিন্তু কে ফেলল এই মাংস? কেনই বা ফেললই বা কোত্থেকে?
চারিদিকে তাকিয়েই কাউকেই দেখতে পায় না সে। হঠাৎ মনে পড়ে বাগদাদের এক জহুরির কথা। তার আব্বার বন্ধু ছিলেন সেই জহুরি। তিনি একবার মজলিসে এসে বলেছিলেন, জাফরির ফাঁক দিয়ে স্পষ্ট শুনতে পেয়েছিল সিনবাদ, এমনি এমনি হয় না, তো এগুলো জোগাড় করতে বহুত কসরত করতে হয়। যারা এগুলো জোগাড় করে তাদের প্রত্যেকের পোষা বাজ পাখি বা রক পাখি থাকে। সেই পাখির মুখে একতাল মাংস দিয়ে ছেড়ে দিতে হয়। পাখিটা হীরের খনিতে গিয়ে সেই মাংসটা ফেলে দেয়। মাংসের গায়ে হীরে আটকে যায়। পরে আবার গিয়ে ওই পাখি তুলে আনে ওই মাংসের তাল। তখন মাংসের তালের গায়ে লেগে থাকা হীরে ছাড়িয়ে নেওয়া হয়। তাহলে কি কারোর পোষা পাখি মাংসের তালটা ফেলে গেল? সিনবাদের মনে যেন আশার আলো ঝিলিক দেয়। সে তার কামিজ আর পাতলুনের জেবে ভরে নেয় মুঠো মুঠো হিরে। তারপর মাংসের তালটার সঙ্গে পাগড়ির কাপড়টা বেঁধে নেয়। এমন ভাবে বাঁধে যেন মাংসের তালের বেশিরভাগটাই আকাশ থেকে দেখা যায়। তারপর ঘাপটি মেরে অপেক্ষা করতে থাকে। আশা নিরাশার দোলায় দুলতে থাকে তার মন। এবারেও আল্লাহ নিরাশ করে না তাকে। ঠিক কিছুক্ষণ পরে একটা রক পাখি মাথার উপর চক্কর দিতে থাকে। সিনবাদ শক্ত করে ধরে পাগড়ির বাঁধন। পাখিটা চক্কর দিতে দিতে নেমে এসে ছো মেরে মাংসের তালটা তুলে নেয় দুই পায়ে। তারপর আবার আকাশে উঠতে শুরু করে। টান লাগে পাগড়ির বাঁধনে। সিনবাদ আল্লাহকে স্মরণ করে বলে ওঠে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, খোদা আমার রক্ষা করো। পাখিটা আকাশে অনেক উঁচুতে উঠে যায়। ডানা মেলে সে এগিয়ে চলে। সিনবাদ আঁকড়ে ধরে থাকে বাঁধন। উড়তে উড়তে সমুদ্র পেরিয়ে এক রুক্ষ শুষ্ক প্রান্তরে এসে পড়ে পাখিটা। সিনবাদ যেন ধরে প্রাণ ফিরে পায়। প্রস্তুত হয়ে নেয় সে জানে পাখিটা মাটি স্পর্শ করার আগেই তাকে নেমে পড়তে হবে, নইলেই বিপদ। হয় পাখির পায়ের তলার চাপে পড়বে, না হলে পাখিটা দেখে ফেলবে তাকে। কিন্তু নামার মতন জায়গা কোথায়? আল্লাহর কাছে দোয়া করতে থাকে সিনবাদ। হে আল্লাহ, হে আল্লাহ, এবারও যেন ঠিকঠাক মাটি ছুঁতে পারি। হে আল্লাহ, হে আল্লাহ, রহম করো খোদা, রহম করো। এই যা, কি হলো বেহেন? আবার সকাল হয়ে গেল। এর মধ্যেই আবার সকাল হয়ে গেল? এর মধ্যে কোথায় হুজুর? সকাল তো নিয়ম মেনে ঠিক সময় হয়েছে। কিন্তু গল্পটা তো এখনো শেষ হলো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন থাক, আমাকে আবার যেতে হবে। ঠিক আছে, আজ রাতে না হয় শুনবো পাখিটা, কিন্তু কিন্তু আজ রাতে শেষ হবে তো বেগম? আজ না হলেও কাল রাতে নিশ্চয়ই হবে। আর যদি হয়েই যায় তাহলে তাহলে নতুন একটা গল্প শুরু করব না হয়? সবে তো সিনবাদের দ্বিতীয় অভিযানটা ধরেছি, এখনো তো আরো 5টা বাকি। সুলতান শাহরিয়ারকে গল্পের জালে জড়িয়ে আরও একটা দিন বেশি বেঁচে গেলেন বেগম শাহরাজাদ। সুলতানের অছিলায় আমাদের মনে জাগিয়ে রাখলেন কৌতূহল। শেষ পর্যন্ত সিনবাদ পাখির পা থেকে কি নামতে পারল ঠিকঠাক? তারপরেই বা কি হল? আর কোনো বিপদ হলো না তো? জানা যাবে আগামী পর্বে। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, সিনবাদ, অগ্নি, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্মন, শাহরাজাদ, সাঁজবাতি দাস, যাত্রী, আর্য জানা,
রাজ কর্মচারী, রামস্বরূপ গাঙ্গুলি, মির্জান, সুপ্রভাত চক্রবর্তী, ক্যাপ্টেন, অর্ঘ্যমাল্য মাইতি, জহুরি, শেখর, বন্ধু, আলাপন মুখার্জি, দেবজিৎ দে। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প